গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। আইনের খসড়া অনুমোদন, সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রী। পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্ব। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ। শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে জানতে চাইল ঢাকা। উকি ঝুঁকি মারছে আওয়ামী লীগ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যাপারে কারো চোখ রাঙানি কাজে আসবে না, সেমিনারে অভিমত। তিস্তা প্রকল্পের বিষয়ে একমত বাংলাদেশ ও চীন, জানালেন রাষ্ট্রদূত ইয়াওয়েল। গ্যাস সংকট কাটছেই না, ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিং চট্টগ্রামে। দেখছিলেন সংবাদ শিরোনাম। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দেশের শিল্পাঞ্চলগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 1,25,000 বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য করতে অর্থনৈতিক মডেল প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শিল্পায়নের পাশাপাশি টেকসই পরিবেশ গড়ার নতুন লক্ষ্য স্থির করেছে সরকার। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় দেশের প্রতিটি ইপিজিডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের অব্যবহৃত জমি ও অবকাঠামোকে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি খাতে সাশ্রয়ী সমাধান আনতে সৌরবিদ্যুতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে সোলার ইনভার্টার উৎপাদনে কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার সিদ্ধান্তও হয়েছে। পরে মন্ত্রিসভায় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। এ সময় দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ করা সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি
পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিকশায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় এই আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসতো, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনেবাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান করতে না পারে, সেই বিষয়ে ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও এ সময় আলোচনা হয়। আগামী 5 আগস্ট দলের একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত থাকবেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আসা খবরের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ইস্যুতে সরকার দেশটির অবস্থান পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের
অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কিনা বিষয় না। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। দুবাইয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য বিশেষ জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে, সেটা আমাদের দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে আওয়ামী লীগ, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। স্যার এনসিপির যে হামলাগুলি হচ্ছে, এনসিপির সমাবেশে স্যার এগুলি প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে, স্যার এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন কিনা? তদন্তের পরে জানাবো। কথা বলেন দুবাইয়ের কারাগার থেকে সদ্য ছাড়া পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গেও। চাই না, আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের নেতারা হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন ভ্রান্ত ধারণা ছড়ানোর তীব্র প্রতিবাদও জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু নানা উপায়ে রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা জার্নালিস্ট ইউনিয়ন ডিইউজে। এতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সরকারে এসে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছেন, সরকারকে সময় দিতে হবে। এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায় এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক, নিয়মতান্ত্রিক
কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন। সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আলোচনায় পেশাজীবীদের মূল্যায়নের দাবি জানান সাংবাদিক নেতারা। প্রশ্ন রাখেন, বিদেশ থেকে এনে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে, দেশে সংগ্রামী ভূমিকা রাখাদের অবস্থান কোথায়? পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আসেন, আমাদের চেয়ে বেশি দেশ কে করেছে? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বলেন, সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখলে তা কখনোই সফল হবে না। গণভোটের রায় বাস্তবায়ন করেই বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রিপোর্ট ওমর ফারুকের। শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে এক দফা শীর্ষক এ আলোচনা সভা। 24-এর এদিনে ঘোষণা আসে এক দফার, যার দুদিন পরেই আবেগের 36 জুলাই আর ক্যালেন্ডারের 5 আগস্টে পতন ঘটে ফ্যাসিবাদী সরকারের। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে অংশ নেন দলটির শীর্ষ নেতা সহ আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পুলিশ সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন হলে হবিগঞ্জে আলিফের চোখ হারাতে হতো না উল্লেখ করেন দলটির নেতারা। জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিতে গেলেও হয়রানি হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। আজকে যখন আমার ওই সহযোদ্ধারা নিটোরে যায়, চক্ষু বিজ্ঞানে যায়, সিএমএইচে যেতে চায়, পিজিতে যেতে চায়, একজন সাধারণ রোগীর সাথেও যেই ধরনের ট্রিট করা হয়, তারা যখন পরিচয় দেয় তারা জুলাই যোদ্ধা, তারা তার চেয়ে বেশি সেখান থেকে একটা বিচ্ছিন্ন আচরণ তারা পেয়ে ফিরে আসে। আপনাদের প্রত্যেকটি ক্ষোভ আমাদের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ যোগায়, আমাদের উদ্দীপনা দেয় যে না, আমাদের এই বাবাকে, এই মাকে, এই ভাইকে, এই কন্যাকে ন্যায় বিচার পাওয়াই দিতে হবে। ওরা তথাকথিত আয়নাঘর বলে সম্বোধন করছে কেন? ওরা কি আমাদের জীবন্ত কিংবদন্তি তুলির ভাই বা আরমান ভাইকে দেখতে পাচ্ছে না? বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতায় থাকতে হবে বলে হুঁশিয়ারি করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপি সরকারই দেশ পরিচালনা করুক, তারাই সরকার হিসেবে থেকে যাক। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক, তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। গণভোট আমাদেরকে বলে, যার হাসিনার ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। সংস্কার বাস্তবায়ন না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে, অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আহত শহীদ পরিবারের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এনসিপি নেতারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। 24-এর 3রা আগস্ট বা 34শে জুলাই এদিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ঘোষণা করা হয় ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা দাবি। সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন বিএনপি মহাসচিব। অন্যদিকে আন্দোলনের তীব্রতায় ঘাবড়ে গিয়ে ছাত্রদের সাথে আলোচনার আহ্বান জানান তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24-এর রক্তাক্ত জুলাই 31 পেরিয়ে 34-এ পৌঁছেছে। সারা দেশে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। ফ্যাসিস্ট বাহিনীর গুলির সামনে বুক পেতে দেয়া ছাত্র জনতার দুর্বার প্রতিরোধে লেডি হিটলার নামে পরিচিত শেখ হাসিনার গদি ততদিনে টলতে শুরু করেছে। আর মাত্র 2 দিনের মধ্যেই দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হবেন শেখ হাসিনা। বিপদ আঁচ করতে পেরে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা আর তার সরকার। হার্ড লাইনে ব্যর্থ হয়ে এবার মাঠে নামানো হয় আওয়ামী লীগের সফট পাওয়ার।
এদিন গণ আন্দোলনের বিপক্ষে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ, সাধারণ শিক্ষার্থী মঞ্চ, মুক্তিযোদ্ধার সন্তান, পেশাজীবী সমাজ সহ নানা নামের আওয়ামী দোসর সংগঠনগুলো। জনরোষে আতঙ্কিত হয়ে পড়ে সরকার। কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, তাদেরই আসন্ন পতনের শঙ্কায় দিশেহারা শেখ হাসিনা গণভবনে ফেসিবাদের দোসর, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন। ছাত্রদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার প্রস্তুতি চলছে। ঐতিহাসিক এই দিনে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি করে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার করা একদম জরুরি হয়ে গেছে। আন্দোলনের নামে দেশের এই দুর্দিনে পিছিয়ে থাকেননি দেশের সাংবাদিক সমাজও। সারা দেশে হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করেন তারা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিনও সারা দেশে গুলিবিদ্ধ হয় অসংখ্য শিক্ষার্থী। পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী কারফিউ উপেক্ষা করে সেদিন বিকালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বিক্ষুব্ধ জনতার সমুদ্রে গণমানুষের প্রাণের চাওয়া সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩৪ জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। দেশের আপামর জনতা বিনা ভোটের সরকারকে উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, পদ্মা ব্যারেজ তৈরির মাধ্যমে পানির স্টোরেজ ও ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। আর জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেছেন, জনস্বার্থের এই প্রকল্পের ব্যাপারে কারো চোখ রাঙানি কাজে আসবে না। পদ্মা ব্যারেজের সম্ভাব্যতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। দেশের নদী ও পানি ব্যবস্থাপনায় পদ্মা ব্যারেজের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিয়ে ব্যারেজ নির্মাণ অনেক চ্যালেঞ্জিং। প্রতিবেশী দেশের সাথে কূটনীতির ক্ষেত্রে পানির হিস্যার পাশাপাশি ক্ষতিপূরণও চাইতে হবে বাংলাদেশকে। তারা বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতেই ব্যারেজ করতে হচ্ছে। আমরা যখন ভারতের সঙ্গে কূটনীতি করি তখন খালি পানির ভাগ চাইবো কেন? আমাদের যে লস্ট আউটপুট, যেটার থেকে আমরা বঞ্চিত হয়েছি পানি না হওয়ার ফলে, আমাদের যে ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের, আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের প্রকৃতির, সেটা কেন আমরা চাইবো না? পদ্মা ব্যারেজ কিন্তু নিজে থেকেই পানি তৈরি করবে না, এটা পানি ধারণ করবে। আর পানিটা আসাটা নির্ভর করবে যার কাছে হাইড্রো হেজিমনি রয়েছে, আপস্ট্রিম হেজিমনি রয়েছে, অর্থাৎ ভারতের কাছে। তাহলে এই যে একটা জায়গা, এই জায়গাটাতে কোনটা খুব বেশি জরুরি হবে? যেটা জরুরি হবে সেটা হলো ডিপ্লোমেসি। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বলেন, 2033 সালের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ করার পরিকল্পনা সরকারের। জনস্বার্থ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পদ্মা ব্যারেজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। পানি সম্পদ ব্যবস্থাপনায় যে বিষয়গুলো দরকার, অর্থাৎ সেটা উত্তর পশ্চিমের হোক, দক্ষিণ পশ্চিমের হোক বা উত্তর পূর্বের হোক, যেমন হাওর বাওর, আমরা ইতিমধ্যেই কাজ করছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেমন সবাইকে নিয়ে কাজ করতে হবে।
আমরা চেয়েছিলাম আমাদের প্রতিবেশী যে দেশ সেই দেশের সাথে যে কোনোভাবে হোক এই সমস্যাটা সমাধান করতে, এবং একটা ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে ছিল। কিন্তু আমরা এই পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানে পররাষ্ট্রনীতি হবে না। ব্যারেজ নির্মাণে অর্থের অপচয়, অব্যবস্থাপনা ও দক্ষতার ঘাটতি এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে। চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হয়ে থাকবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ স্বাধীন এবং ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির উপর সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বের সম্পর্ক করতে চায়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এর মধ্য দিয়ে দুই দেশ উন্নয়ন কৌশলগুলোকে আরও সুসংহত করতে রাজি হয়েছে বলে জানান তিনি। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী ও ভালো অংশীদার হয়ে পাশে থাকবে। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মংলা সমুদ্রবন্দর সম্প্রসারণ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নিতে ঐক্যমত অর্জিত হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ পর্যায়ে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতারা কাজ করছেন বলে জানান তিনি। বাংলাদেশ দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার নীতির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সব দেশের সাথেই সম্পর্ক করছে। আমরা বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই অবকাঠামো, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনে চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলে জানান উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রকট হয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ রয়েছে কয়েকটি স্টেশন। রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্প ঘুরে দেখা যায় সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ লাইন। এতে বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। একই সাথে তারা আরও বলেন, সরকার অনুমোদিত গ্যাসের চাপের অর্ধেকও পাচ্ছেন না সিএনজি স্টেশনগুলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি সংশ্লিষ্ট সবার। এদিকে ক্ষতির মুখে পড়েছে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। অন্যদিকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। চট্টগ্রামে প্রকট আকার ধারণ করেছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। স্থানীয়দের অভিযোগ, সুযোগ কাজে লাগিয়ে 1.5 থেকে 2 গুণ বাড়তি ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা চালকরা। বন্দরনগরীর বাসিন্দারা বলছেন, সংকট প্রকট হলেও তা কমিয়ে দেখানো হচ্ছে। তাদের দাবি, গ্যাস ও বিদ্যুৎ অফিস থেকে সংকট নিয়ে সরবরাহ করা তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডে ট্রিপ করার পর থেকে চট্টগ্রামে গ্যাসের যোগান 450 মিলিয়ন ঘনফুট কমে গেছে। ভাসমান টার্মিনাল ঠিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদিকে বর্তমানে গ্যাস সরবরাহ হচ্ছে মাত্র 200 মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার অর্ধেক। তাই মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। এতে শুধু সিএনজি স্টেশন, শিল্প কারখানা বা ক্যাপটিভ পাওয়ারই সংকটে পড়েনি, বিভিন্ন এলাকায় বাসাবাড়ির চুলার আগুনও নিভে গেছে। পিডিবি জানিয়েছে, চট্টগ্রামের লোডশেডিং হচ্ছে 50 থেকে 60 মেগাওয়াট। মহেশখালী এলএনজি গ্যাস টার্মিনালের যান্ত্রিক সমস্যার দ্রুত সমাধান, গ্যাস সংকট নিরসন ও জনগণের ভোগান্তি কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চলমান গ্যাস সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি আরও জানান, এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতার কারণে গ্যাস সংকট প্রকট হচ্ছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা ও পরিবহনের উপরও। চলমান সংকট বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়ারও
আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংসদে সংবিধান সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাজ করলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ভুতুরে বিল বিষয়ে সরকার কোনো সমাধানে পৌঁছতে পারেনি বলেও গোলাম পরোয়ার অভিযোগ করেন। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু। সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়, 24-এর গণঅভ্যুত্থানের পর সবাই আশা করেছিল বাংলাদেশের সম্মুখ যাত্রার, কিন্তু জনগণ আবারও হতাশ হচ্ছে। দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আশা করেছিল তার কিছুই দেখা যাচ্ছে না। সেই হতাশ জনগোষ্ঠীকে রাজনৈতিক আশা দেখাতেই এই প্ল্যাটফর্ম। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে 2,86,00,000 টাকা মূল্যের 1.5 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস পুলিশ। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট EA148 থেকে সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুষারকে জিজ্ঞাসাবাদ করেন তারা। কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় মোহাম্মদ তুষারের ব্যাগ ও শরীরে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকোনো 1,500 গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা, যার আনুমানিক বাজার মূল্য 2,86,00,000 টাকা। এ ঘটনায় মোহাম্মদ তুষারের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা হয়েছে। যিনি ইয়াবা প্রস্তুতকারী তিনিই বিক্রেতা। তার সহযোগী ও কেমিস্টকেও পাকড়াও করেছে র্যাব। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির এমন কারখানার সন্ধানের পর র্যাব জানিয়েছে, টানা 10 বছর ধরে ইয়াবা বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছে এই চক্রটি। রিপোর্ট ফজলে রাব্বির। দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্স দীর্ঘ 10 বছর ধরে কেমিক্যাল ব্যবসার আড়ালে তৈরি হতো দেশীয় ইয়াবা। ইয়াবা তৈরির পর নিজের বিশ্বস্ত লোক দিয়ে তা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের দায়িত্ব ছিল কেমিস্ট নাসিরের, সাথে সহযোগী ডিলার ফয়সাল ইসলাম। এ কারখানা থেকে 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 2টি ইয়াবা তৈরির মেশিন সহ 33,000 ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আটককৃত ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,520 পিস ইয়াবা সহ আটক করে। সংস্থাটি আরো জানায়, চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ইয়াবা তৈরি করত চক্রটির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ইয়াবাটা কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার এবং সে আমাদের কাছে এ পর্যন্ত
অনেকের নাম বলেছে, আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। এর আগেও রাজধানীর কেরানীগঞ্জে এমন ইয়াবা তৈরির সন্ধান পায় র্যাব। আটক করা হয় বেশ কয়েকজনকে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে 2026 সালের বাংলা কিউআর ও ডিজিটাল দান বক্স অ্যাকোয়ারিং এক্সেলেন্স ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে আল আরাফা টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয় এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ সরওয়ার হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান ও অন্যান্য কর্মকর্তারা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন, সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্ব। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ, শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে জানতে চাইল ঢাকা। উকি ঝুঁকি মারছে আওয়ামী লীগ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধী দলের নেতারা, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না, নাহিদের হুঁশিয়ারি। পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যাপারে কারো চোখ রাঙানি কাজে আসবে না, সেমিনারে অভিমত। তিস্তা প্রকল্পের বিষয়ে একমত বাংলাদেশ ও চীন, জানালেন রাষ্ট্রদূত ইয়াওয়েল। গ্যাস সংকট কাটছেই না, ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিং চট্টগ্রামে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।